প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে, তফসিল ঘোষণার দিনক্ষণ প্রায় ঠিক। এরপরও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সবার মধ্যে এই সন্দেহ রয়েছে। আমরা এই প্রশ্নের সম্মুখীন প্রায়ই হই। এই সন্দেহের দানা বাঁধে বিএনপির এক নেতার বক্তব্যে। উনি বলছেন অনিবার্য কারণবশত, এই শব্দটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এর সঙ্গে আপনারাও জড়িত। আপনার দলের প্রধান নাহিদ ইসলামের কিছু বক্তব্য এই সন্দেহকে আরো উস্কে দিয়েছে বলে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করছে। সারওয়ার তুষার, আপনি কি বলবেন? এটা যেমন সত্য যে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে জনমনে, যে নির্বাচন হবে কিনা আদৌ বা এই সেই, কিন্তু আমার কাছে পুরো আবহটা দেখে মনে হয় যে এই প্রশ্ন বা এই কনফিউশন থাকতে থাকতে ইলেকশন আসলে চলে আসবে এবং ইলেকশনটা হয়ে যাবে। এখানে ইলেকশন মানে না হওয়ার কোনো ধরনের বাস্তবতা নাই। এমনকি বিএনপির কোনো নেতা যদি বলেও থাকেন, বিএনপির দিক থেকেও এই নির্বাচনের একটা আর্জেন্সি আছে সমস্ত দলের দিক থেকে। আমাদের আহ্বায়কের যে বক্তব্যটা বললেন, উনি আসলে একটা মানবিক কারণে, সেই সময় যেহেতু বেগম খালেদা জিয়ার মানে শারীরিক অবস্থা চরমভাবে খারাপ ছিল, তো ওইটা যদি আল্লাহ না করুক তখন যদি কিছু একটা হয়ে যেত, তাহলে যে একটা পরিস্থিতি আসতে পারতো সেটাকে মাথায় রেখে তিনি বলেছেন যে একটু আপনারা ভেবে চিনতে, তফসিল তো আমাদের দিতেই হবে। এবং বাংলাদেশে তো ওই ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তফসিল দেওয়ার কিন্তু তারিখ আছে। মানে আমাদের ইলেকশন ইতিহাসে দেখা যায় 40 দিন 30 দিনের দূরত্বের মধ্যে কিন্তু তফসিল দেওয়া হয়। মানে তফসিল পেছানোর কোনো দাবি আমাদের দিক থেকে নাই। নির্বাচন হবে অবশ্যই, কিন্তু নির্বাচনের জন্য এই যে জনমনে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাকে মানে মিট আপ করার জন্য সরকারের কতগুলো পদক্ষেপ দরকার সেটা মিসিং আছে। যেমন ধরেন, সরকার ঢাকায় তো কিছু মিটিং করছে, কিন্তু আপনার স্থানীয় পর্যায়ে মানুষকে আপনি দেখবেন যেদিন গণভোটের আদেশটা আসলো, সেদিন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা 3 মাস ধরে গণভোটের ক্যাম্পেইন করবে। বাংলাদেশ টেলিভিশনেও তারা নানা ধরনের ক্যাম্পেইন প্রোগ্রাম চালাবে। হ্যাঁ, কিন্তু আপনার ম্যাসিভ আকারে প্রাইভেট চ্যানেলগুলোতে নেই এরকম না, কিন্তু ম্যাসিভ আকারে যেটা আপনার মানে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে যেটা করা দরকার সেটা কিন্তু আসলে মিসিং আছে। ফলে এখনো জুলাই সনদ নিয়ে মানুষের মধ্যে যে আপনার যে বলা, যেটাকে হ্যাঁ হ্যাঁ করতে হবে, এটার ঘাটতি আছে। এর বাইরে আরো একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে আপনার গতকালকে একটা সিদ্ধান্ত দেখলাম নির্বাচন কমিশনের, যে তারা ব্যালট বাক্স এবং ব্যালট পেপার এটা মানে আগের রাতে কেন্দ্রে পাঠাবে। এখন এটার সমস্যাটা হচ্ছে যে আপনি অনেক ভোট কেন্দ্র আছে খুব দুর্গম, তবে আগের রাতে যখন আপনি পাঠাবেন তখন প্রত্যেকটা প্রার্থীর লোকজনই কিন্তু ওই কেন্দ্রকে রাতের বেলা থেকে ওই কেন্দ্রের আশপাশে জড়ো হওয়া শুরু করবে। এটা খুব স্বাভাবিক এবং উত্তেজনা তৈরি হতে পারে। এবং যদি কোনো, আমরা তো চাইবো না, কিন্তু যদি কোনো সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো সংঘর্ষের মতো ঘটনা ঘটে 2-3টা জায়গায়, এই নিউজটা যখন চলে আসবে সোশ্যাল মিডিয়ার যুগে, আপনি তো ঠিক ক্যামেরা চলে আসবে, এবং চলে আসলে আগের রাতেই যদি এরকম 4-5 শুধুমাত্র যদি 4-5টা জায়গায় এরকম পাল্টাপাল্টি সংঘর্ষ কিংবা উত্তেজনা তৈরি হয়েছে, এই খবর ভোটারদের কানে আসে, তারা কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে, মানে যারা হচ্ছে আপনার সুইং ভোটার, যারা নিরপেক্ষ ভোটার, সাধারণ ভোটার, তারা কিন্তু একটু বিবেচনা করবে বা এটা ভোটার টার্ন আউটে আপনার প্রভাব ফেলতে পারে। এই জন্য উচিত হচ্ছে ওই আগে যেটা ইসি নিয়ম ছিল যে সকালবেলা পাঠানো, সেই নিয়মেই আবার ফিরে আসা। কিন্তু রাতের বেলা তারা হঠাৎ করে কেন করলেন? আবার ভোট কেন্দ্রে সিসিটিভির একটা কথা এসেছিল, সেটা থেকে তারা সরে এসছেন ওই সিদ্ধান্ত থেকে। এই সমস্ত সমস্যা আছে। এখন হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, এখন পুরো আলোচনাটাই করতে হবে বা পুরো জিনিসটাকে ধাবিত করতে হবে নির্বাচনী প্রস্তুতি নিয়ে, যে আমাদের নির্বাচনী আর আছে 60-65 দিনের মতো। আমাদের নির্বাচনী প্রস্তুতি এখন কতটুকু, মানে ন্যাশনালি আমাদের প্রস্তুতি কতটুকু? এটা তো শুধু ঢাকায় কতগুলো মিটিং করা না, স্থানীয় পর্যায়ে অনেকগুলো বিষয় আছে। প্রচুর অস্ত্র আছে এলাকাগুলোতে, ফলে সেই অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালানো উচিত। শীর্ষ সন্ত্রাসীরা সব জামিন পেয়ে এলাকায় নির্ভয় ঘোরাঘুরি করছে। একটা প্রশ্ন আপনাকে করি, সেটা আপনি যে একদম মাঠ পর্যায়ে রয়েছে, প্রতি সপ্তাহে আপনার এলাকায় সময় কাটাচ্ছেন, ভোট চাচ্ছেন, ভোটারদের সাথে যোগাযোগ করছেন, আপনি একজন প্রার্থী হিসাবে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? আমরা মানে যেটা হচ্ছে যে একটা ভয়ের পরিবেশ আছে, এবং এখানে বড় দলের পক্ষ থেকে নানা ধরনের বাধা প্রদানের আবার অনেকগুলো ধরন আছে, যেটা সবটা আপনি যদি আপনার উপর হামলা করে সেটা আপনি অভিযোগ করতে পারবেন, কিন্তু আপনার যদি হুমকি দেয়, আপনার পোস্টার যদি ছিঁড়ে ফেলে, আপনার ধরেন আপনি একটা জায়গায় সমাবেশ, একটা ছোট পথসভা করবেন, সেখানে আপনি কিছু চেয়ার বিছিয়েছেন, এই চেয়ারের পাশে যদি ইটের স্তূপ রাতের অন্ধকারে এনে ফেলে রাখা হয়, এই ধরনের নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, যেগুলো সবগুলো আপনি
অভিযোগ করার মতোও না। হ্যাঁ, কিন্তু আবার এগুলো আপনাকে সত্যি সত্যি একটা ঝামেলায় ফেলছে, মানে ট্রাবল ফেস করতে হচ্ছে। ধরেন উঠান বৈঠক ওয়ার্ড ভিত্তিক, এটা এখন তো এটা সব দলে কিন্তু উঠান বৈঠক করে। তো আমরা যখন উঠান বৈঠক করতে যাচ্ছি ওয়ার্ডে, তো লিফলেট স্বাভাবিকভাবে আমরা ঘরে ঘরে দিচ্ছি। আসা না আসা তো জনগণের সিদ্ধান্ত, আমরা তো কাউকে বাধ্য করছি না। কিন্তু যখন আপনি ঘরে ঘরে গিয়ে বলবেন যে ওখানে যাওয়া যাবে না, গেলে কিন্তু সমস্যা হবে, এইগুলো কিন্তু বলা হচ্ছে। কিন্তু এটা করে তারা আটকাতে পারছে না। কিন্তু এই যে ইয়েগুলো, এটা কিন্তু একটা আপনার মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে বা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে, এবং যারা এই কাজগুলো করছে তারা বুঝতে পারছে না এটা কিন্তু তাদেরই ক্ষতি হচ্ছে বেশি। কারণ মানুষ তো এইগুলো এখন আর চায় না। মানুষ চায় মানে আপনি একটা উন্মুক্ত পরিবেশ রাখবেন, তার মধ্যে থেকে মানুষ যেটা সিদ্ধান্ত নেয় সেটা নেবে। কিন্তু এই যে পরিস্থিতিগুলো করা হচ্ছে, এটা দলগুলোর তরফ থেকে, মানে আমাদের প্রত্যেকটা দলের হাইকমান্ড বা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সুষ্ঠু নির্বাচন চান এবং বাংলাদেশের জন্য ভালো একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে চান। কিন্তু তাদের আসলে তাদের তৃণমূল পর্যন্ত এই বার্তাটা পৌঁছাচ্ছে না, কিংবা তৃণমূলকে যে ওই একই একটা সেন্টিমেন্টের মধ্যে নিয়ে আসবে, সেই নিয়ে আসার কোনো প্রক্রিয়া আমরা দলগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না। এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপি এবং জামায়াত ইসলাম দুই দলই মুখোমুখি দাঁড়িয়ে গেছে অনেকগুলো জায়গায়। পাবনার ঘটনা আপনারা জানেন, পাবনায়, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, অনেক জায়গায় জায়গায় গতকালকে আপনার লক্ষ্মীপুরেও ঘটেছে, তানিয়া রব যিনি, উনার আসনে, ফুয়াদ ভাইয়ের আসনে এরকম ঘটেছে, আমার আসনে নরসিংদীতে ঘটেছে। এগুলো কিন্তু আলামত, যেগুলো ছোট ছোট পরিবেশে ঘটছে, এটা যে কোনো সময় আউটবার্স্ট করার মতো একটা পরিস্থিতিতে আছে। কিন্তু এটা যে আপনি থামাবেন, সেটা কিন্তু আমরা পর্যাপ্ত পদক্ষেপ দেখতে পাচ্ছি না। রেজাউল করিম রনি, আসলে থামানোর চেয়ে আমার মনে হচ্ছে, অনেকেই বলছেন, আমার নয় শুধু, যে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করছি। কিরকম? সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন, বিএনপি এবং জামাতের মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে নানান জায়গায় সংঘর্ষের রূপ নিচ্ছে, যেটা সারওয়ার তুষার বলছিলেন। এখন প্রশ্নটা যেটা হলো, এইখানে কিন্তু মানুষের মধ্যে একদম আতঙ্ক বোধ করছে। আর হুমকির বিষয়টা কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে অনেক জায়গায় শুনছি, যে বিভিন্ন এলাকাতে চোখ বড় করে তাকাচ্ছে, এরকম একটা শব্দ একজন প্রতিক্রিয়া জানিয়েছিল, সাধারণ ভোটার, যে চোখ বড় করে তাকায়। মানে সেই পুরনো সিস্টেম, যে আমার বাইরে কিন্তু যাওয়া যাবে না, গেলে কিন্তু তুমি এলাকায় থাকতে পারবে না। সেই পুরনো প্রবণতা, সেই পুরনো চোখ গরম, আবার সংঘর্ষ, এবং শেষ পর্যন্ত মানুষের মধ্যে আতঙ্ক। তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত? বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার বঞ্চিত মানুষ, এখানে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা দরকার, সেটা হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আমার দলকে ভোট দেওয়া এটা গুরুত্বপূর্ণ না। আগামী দিনের যে ইলেকশনটা, সেই ইলেকশনটা তো এমন না যে জামাতকে ক্ষমতায় আনতে হবে বা বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। ইলেকশনটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে প্রবেশ করানোর একটা পদক্ষেপের অংশ হিসাবে। তো এবং সেই পদক্ষেপে রাজনৈতিক দলগুলো যারা, এবং টপ লিডাররা তো ভালো ভালো কথা বলে, আমরা সবসময় দেখি। তো এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে উত্তরণ ঘটানোর জন্য তৃণমূল পর্যায়ে এই ট্রেনিংটা তাদের কর্মীদের দেওয়া হচ্ছে কিনা, যদি না দেওয়া হয় তাহলে আপনি এখানে নির্বাচন দেখেন, হাসিনাও কিন্তু করছে। নির্বাচন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো ভোটাধিকার নিশ্চিত করা। তো ফলে আপনি যদি ভোটাধিকার নিশ্চিত করতে না পারেন, কোনোভাবে যদি ভোটের এনভায়রনমেন্টে এমন হয় যে জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার এখতিয়ার থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটাতে চান সেটা কিন্তু ব্যাহত হবে। তার মানে আপনি আওয়ামী লীগের মডেলের মধ্যে থেকে যাচ্ছেন। এখন ভোট প্রক্রিয়া ব্যাহত করার অনেকগুলো পদ্ধতি আছে। এখন শুধুমাত্র যে কেন্দ্র দখল করে করা হয় তা কিন্তু না। হাসিনা কিন্তু শেষের দিকে নির্বাচনে একটাও কেন্দ্র দখল করেনি। তো এখন আপনি কিভাবে ইঞ্জিনিয়ারিং করবেন? আপনি ম্যাথমেটিক্যালি করবেন, নাকি ভয়ভীতি দেখায়া করবেন, নাকি সাইলেন্টলি করবেন? আপনার এনফোর্স সাইলেন্স ইজ নট পিস। আপনি যখন ভয়ভীতি দেখাবেন, দেখানোর পরে যদি একটা শান্তিপ্রিয় জনগণ চুপ মেরে যায়, এটা মনে করার কোনো কারণ নাই যে সে আপনাকে দেখে ভয় পেয়ে চিরদিনের মতো চুপ হয়ে গেছে, এবং খুব শান্তিপূর্ণ অবস্থার মধ্যে আপনি আপনার স্বার্থ চরিতার্থ করতে পারবেন। এটার কাফফারা কিভাবে দিতে হয় তার 5 তারিখে তার একটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের মানুষ দেখছে। ফলে আপনি যত বড় দলই হন, যত সুসংগঠিত দলই হন না কেন, আপনি যদি এই যে কামিং ইলেকশন যেটার কথা আমরা বলছি, এই ইলেকশনে জনগণের ভোট অধিকার নিশ্চিত করার জন্য কাজ না করেন, শুধুমাত্র আপনার দলে ভোট ফালানোর জন্য ছলে বলে কৌশলে এবং কুকৌশলে যদি প্রচেষ্টা চালান, আপনার দল যেমন ক্ষতিগ্রস্ত হবে, পুরা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের প্রক্রিয়াটাও ক্ষতিগ্রস্ত হবে। এবং সেক্ষেত্রে আপনি প্রথম ক্ষতিগ্রস্ত হবেন, দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। কারণ হলো এখানে
আপনার গণ অভ্যুত্থানের ফলে যেটা হয়েছে, নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের, না বলবো না, ব্যাপক রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। তারা জানে এখানে যে পলিটিক্যাল প্রক্রিয়াগুলো যেভাবে হয়, দলগুলো যেভাবে ফাংশন করে, তার মধ্য দিয়ে সে এম্পাওয়ার ফিল করে না, তা ক্ষমতার সাথে সে নিজেকে সম্পর্কিত মনে করে না। ফলে দলগুলোর প্রতি যে অনাস্থার সংকটের কারণে একটা নির্দলীয় বা আপনার অদলীয় ব্যানারে গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে, এটা কিন্তু মানুষ মনে রাখছে। তো ফলে আপনার কাজ ছিল 5 তারিখের পরে, আপনার এই 15-16 বছরে আপনি তো প্রচণ্ড আপনার আক্রোশের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও জনগণের সাথে আপনার আস্থার যে গ্যাপটা ছিল সেইটা পূরণ করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনি পাইছিলেন। এবং এই সুবর্ণ সুযোগটাকে আপনি কাজে না লাগিয়ে এখন যদি আপনি ওই আগের কাঠামোর মতো, যেটা আপনি বললেন, জনগণকে মনে করতে চান যে আপনার অধীনস্থ, আপনার ক্ষমতা, আপনার প্রভাব বলয়কে আমলে রেখে তারপরে তার চলতে হবে, জনগণ কিন্তু আপনার রাজনীতি শুধু রিজেক্ট করবে না, আপনার রাজনীতিতে ফেরা, আবার আপনার রাজনীতিকে আপনি যেভাবে ক্ষমতার দিকে যাইতে চান সেটা অসম্ভব হয়ে উঠবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমরা এখানে ঢাকাতে নিরাপদ জায়গায় বসে টক শোতে নানান ধরনের কথা বলছি, কিন্তু লোকালি একটা লোককে, সাধারণ মানুষ যদি হুমকি দেওয়া হয়, একজন প্রভাবশালী হুমকি দেয়, সেটা ইফেক্ট তো হয়, সেটা ইফেক্ট হয়। সেটা 15 বছরে আমরা দেখছি না, 15 বছরের মানুষ তো একটা ওপেন জেলখানায় ছিল, যারা জেলে ছিল তারা তো ছিল এক ধরনের, হ্যাঁ, জানি শুনে জেলে ছিল, আর অজানা জেলে, জানি না কিন্তু জেল, এটা ছিল। তো ফলে যে লোকটা, আপনার ভেরি রাইট, গ্রামে অনেক সময় আত্মীয়তার সম্পর্ক, বংশ পরিচয়, হ্যাঁ, প্রভাব, অনেক কিছু কাজ করে। কিন্তু কাজ করলেও দেখেন, মানে স্বাধীনতার ব্যাপারটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে মানুষ কখনোই কম্প্রোমাইজ করে না। আপনি যদি তাকে বাধ্য করেন যে তার মনের বিরুদ্ধে একটা জিনিস করতে, বা তাকে সাইলেন্ট রাখতে বা চুপ রাখতে, এটার জবাব সে দেওয়ার জন্য অপেক্ষা করবে। সেই জবাবটা সে কীভাবে দিবে? নতুন পলিটিক্যাল এজেন্সি ডেভেলপ হবে, সে তাকে শেল্টার দিবে, হ্যাঁ, তখন সে আউটবাস্ট করবে। এটা যে কালকেই, আজকে আপনি তারা চুপ করলেন, হুমকি দিলেন, কালকেই সে রেজাল্ট দিয়ে দিবে তা না, সে অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত নতুন পলিটিক্যাল এজেন্সি, মানে তাকে প্রোটেক্ট করার জন্য, বা সে অ্যাফিলিয়েটেড ফিল করে, হ্যাঁ, সেটার সাথে তার সংযোগ হওয়ার সাথে সাথে সে আপনার কাফারা আদায় করে আসবে সুদে আসলে। সো এটা মনে করার কোনো কারণ নাই যে আজকে আপনি তার চোখ গরম দেখাচ্ছেন, সে নিরীহ কৃষক বা ধরেন ছোট দোকানদার, হ্যাঁ, বা সাধারণ একটা শ্রমজীবী নাগরিক, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, ভয়ে এসে আপনার দিকে চলে আসছে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ স্বাধীনতা এমন একটা স্পৃহা, এটা মানুষ থিওরিটিক্যালি বুঝুক বা না বুঝুক, এটা ন্যাচারালি এমন একটা স্পৃহা, মানুষ এটা কোনোভাবেই কম্প্রোমাইজ করে না। সারওয়ার তুষার, আপনি আপনার আলোচনায় গণভোটের একটু প্রসঙ্গ মানে টানছিলেন, আমরা দেখলাম গণভোটের বিষয়টা একটু পিছনে পড়ে যাচ্ছে, কারণ গণভোট নিয়ে কোনো আলোচনা নেই, বড় রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে তত ভাবছে না, এবং গণভোটের প্রচারে কোনো রাজনৈতিক দল এখন মতো নেমেছে বলে আমাদের জানা নেই। কিন্তু যার কারণে হয়েছে কি, আমাদের অনেকেরই মনে হচ্ছে যে এটাও এবারে ইলেকশনটাও একটা রিজিম চেঞ্জের ব্যাপার, কিন্তু 5ই আগস্ট তো সেটা ছিল না। তাহলে গণভোটের যে গুরুত্বহীনতা আমরা দেখছি, কি দাঁড়াবে? এখনো আমি মনে করি যথেষ্ট সময় আছে। এই সময়টা সরকারকে এটা ধরে নিতেই হবে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা খুব বেশি এখানে সহযোগিতা পাবে না। মানে অর্থাৎ রাজনৈতিক দলগুলো আসন, যেহেতু তাদের প্রচারণাগুলো আসন ভিত্তিক থাকে, তারা আসলে সেখানে নিজেদের মার্কা এবং প্রার্থীর প্রচারণাটাই করবে। এটা সরকারকে ধরে নিতে হবে। সরকার যদি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সরকার, আমাদের জন্য একটা সমস্যা। সরকার কি প্রচার, আমি যেটা একটু আগে বলছিলাম, সরকারকে প্রচারণা যেতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন একটা বড় মাধ্যম, কারণ আমি দেখেছি যে গ্রামগঞ্জ একেবারে চায়ের দোকান পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন মানুষ দেখে। তো বাংলাদেশ টেলিভিশন সচেতনতামূলক প্রোগ্রামগুলো যেভাবে করে, যেমন যখন শিশুকে টিকা দেওয়ার প্রসঙ্গ থাকে, এগুলো যেমন সারাদিন একটু পর পর প্রচার হয়, এখানেও সহজ করে হ্যাঁ দিবেন, কিসে হ্যাঁ দিবেন সেগুলো করতে হবে। এর বাইরে সরকারের হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো উঠান বৈঠক যেমন করছে, সরকারের উচিত এই ধরনের ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক আপনার কর্মসূচি নেওয়া, গণভোটের ব্যাপারে সচেতনতা করা, যে আপনি হ্যাঁ ভোট দিবেন, রঙিন ব্যালটে হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোটের দিলে আপনার এই জিনিস আছে। আমরা কিন্তু আমাদের উঠান বৈঠকে যথাসাধ্য বলার চেষ্টা করি, বাট এটা যথেষ্ট না। আপনাকে এটা আরো, সরকারের তো সেই লজিস্টিক্স এবং সেই ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা দিয়ে আপনি হচ্ছে আপনার একদম ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত মানুষকে এটা বলতে পারবেন যে এই হ্যাঁ ভোট দিলে আপনার এই উপকার হবে। একটা মার্কায় ভোট দিবেন, যে মার্কা ভালো লাগে, আর একটা হ্যাঁ ভোট দিবেন। তো এই আমি বলছি যে এই প্রচারণাটাই ঘাটতি আছে। কিন্তু আমি মনে করি যে ধরেন আর 2 মাস 10 দিনের মতো আছে হয়তো সর্বোচ্চ, বা 2 মাসের মতো আছে, 10 দিন নয় 2 মাস আছে। তো 2 মাস যদি থাকে, এই 2 মাস এক একটা আসনে এভারেজে 70 থেকে 80টা ওয়ার্ড থাকে। এই 70 থেকে 80টা ওয়ার্ড কাভার করা সরকারের পক্ষে সম্ভব।
তো সেইটাতে সরকার নেমে পড়তে হবে। সরকার কিন্তু বলেছে 3 মাস ধরে আমরা প্রচার করব, কিন্তু এখনো কিন্তু সেটা বলার পরে মোটামুটি 15-20 দিন কেটে মাঠ গেল, পর্যায়ে প্রচারটা নাই, মাঠ এমনি পর্যায়ে হয়তো- প্রচার নাই। কিন্তু মাঠ পর্যায়ে প্রচারটা করতে হবে। আপনার জি। মনে আছে যে আমার যেটুকু আমি শুনে জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণভোট করেন তখন কিন্তু এই হেলিকপ্টার থেকে লিফলেট, তো যখন আপনি হেলিকপ্টার থেকে লিফলেট এখনো যদি আপনি ছাড়েন, হ্যাঁ এর পক্ষে নানা ধরনের ক্যাম্পেইন করেন, আর এটা যেহেতু জেনজি জেনারেশন আছে, জেনজি জেনারেশনের মাথায় যদি একবার ঢুকে যায় তারা কিন্তু এটা আবার মোটামুটি মানে ডিসেমিনেট করতে পারবে মানুষের মধ্যে। তো হেলিকপ্টার থেকে যখন একটা জিনিস পড়বে তখন কিন্তু সবার এটার মধ্যে আগ্রহ থাকে। মানে নিত্য নতুন অভিনব কৌশল সরকারের নেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে মাঠ পর্যায়টাকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু এটা পুরোটাই হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা যদি মনে করেন যে তিনি একটা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, তার মধ্যে দিয়ে সবাই বুঝে যাবে জিনিসগুলো, আসলে কিন্তু সেরকম ঘটবে না। এই কারণে মাঠ পর্যায়ের কর্মকাণ্ডটা খুব জরুরি। এর বাইরে আরেকটা জিনিস আমি ভোটাধিকার নিয়ে বলবো, সেটা হচ্ছে যে নির্বাচন তো হবে এবং আপনি চাইবেন না, দল হিসেবে যে কোনো দল চাইবে যে তারা জিততে। এর বাইরেও একটা দায়িত্ব জাতীয় স্বার্থে নেওয়া উচিত প্রত্যেকটা দলের, যেটা রনি ভাই একটু বললেন। সেটা হচ্ছে যে মানুষ যেন ভোটাধিকার নিশ্চিত করতে পারে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রত্যেকটা দলের বিভাগীয় এবং জেলা পর্যায়ের, কারণ রাজনৈতিক দলের কর্মীরাই কিন্তু ভোটাধিকারের জন্য বাধা, তারাই কিন্তু আসলে যদি অঘটন ঘটায় তারাই ঘটাবে। তাদেরকে একেবারে নিবৃত্ত করার জন্য দলগুলোর ধারাবাহিক প্রোগ্রাম থাকা উচিত, যে আপনারা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এই পন্থা অবলম্বন করেন। এই যে বিভিন্ন জরিপ উঠে আসছে না, কিন্তু আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি যে ধারাবাহিক তাদেরকে শিক্ষাটা দেওয়া দরকার যে ভোটাধিকার সবাই যাতে দিতে পারে সেই ব্যাপারে সচেতন, জনগণের ভোটাধিকারটা নিশ্চিত করার জন্য। কিন্তু আসলে উল্টোটা রয়েছে, আমার পক্ষে ভোটারটা আনবেন, অন্য যাতে না আসতে পারে, এই প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণটাই তো, এটাই তো এতদিন পর্যন্ত আমাদেরকে এখানে নিয়ে এখনো আসছে, চলছে, সংকটটা হলো এই জায়গায়। হ্যাঁ, কিন্তু এটা এবারকার ইলেকশন কিন্তু শুধুমাত্র একটা সরকার গঠন ইলেকশন না, যেটা আপনি বললেন যে রেজিম চেঞ্জ। এবার ইলেকশন হচ্ছে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের স্বার্থে জড়িত, জাতীয় ন্যাশনাল স্ট্যাবিলিটির স্বার্থে জড়িত। যদি একটা সহিংসতার নির্বাচন হয়, যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, তাহলে এটা আমাদের কোথায় নিয়ে যাবে আমরা কিন্তু জানি না। এখন কিন্তু আর আমাদের অ্যাবসলিউট প্রতিপক্ষ নাই, সবাই আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু অ্যাবসলিউট প্রতিপক্ষ নাই। ফলে এখন একটা বিতর্কিত নির্বাচন এবং সব দলের যদি এই প্রস্তুতি থাকে যে আমরা মারামারি করব, তাহলে এটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তা করে দেখেন। এটা একটা খুব ভয়াবহ জায়গায় নিয়ে যাবে। এই জন্যই বলছি যে এটা যদি সেন্ট্রাল হাইকমান্ডগুলো প্রত্যেকটা দলের সিদ্ধান্ত নেয় যে আমরা যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ডিফেন্ড করব এবং আমাদের কর্মীদেরকে আমরা এই প্রশিক্ষণগুলো দেব, এবং যদি একটা কেন্দ্র আমাদের কোনো প্রার্থী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়, তার বিরুদ্ধে আমরা দলীয় অ্যাকশন নেব মারাত্মক। এই কমিটমেন্টের জায়গাগুলোতে আমি মনে করি যে জুলাই সনদ হয়েছে, ঐক্যমত্য কমিশন হয়েছে, কিন্তু দলগুলোর এখন নির্বাচনের আগে একটা এক পাতার এগ্রিমেন্টে আসা উচিত। এটা কিন্তু জাতিকে একটা ভালো ভরসা দেবে। আপনি দেখবেন যে এই সরকারের পক্ষে, যেহেতু এটা একটা উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কিন্তু সেই সাংগঠনিকতাটা নাই। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি একসাথে এসে একটা এক পাতার এগ্রিমেন্টে রাজি হয় যে আমরা সমস্ত ইলেকশনের পার্টি মিলে এই বাংলাদেশ করতে চাই এবং আমরা মানুষের ভোটাধিকারটাকে এবার নিশ্চিত করতে চাই, তাহলে এটা কিন্তু জনমনে একটা স্বস্তি তৈরি করবে। নিঃসন্দেহে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। রেজাউল করিম রনি, আসলে একটু হতাশাজনক খবর তো রয়েছেই। আমরা দেখছি যে রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এখন পরস্পরের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আগে মাঝারি বা নিচের লেভেলে হতো, এখন শীর্ষ পর্যায়ে। আমরা দেখলাম যে সিলেটের জনসভায় জামাতের আমির কিছু কথা বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ ইত্যাদির বিরুদ্ধে কথা বলেছেন। আবার আমরা দেখলাম তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, ৭১-এর প্রসঙ্গ টেনে এনেছেন। এর মানে এখন শীর্ষ নেতারাও পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছেন। আসলে সবার লক্ষ্য কিন্তু একটাই, সেটা হলো ভোট টানা, ভোটারদের টানা। এখানে আর কোনো হিসাব নেই। প্রশ্ন উঠেছে এটাই, সেটা হলো যে এই যেটা সারওয়ার তুষার বলছিলেন, ভোট টানাই কি সবকিছু এখন? আমি এটাকে দুইটা দিক থেকে দেখি। একটা হলো যে আমরা বারবার আপনারা এখানে অনেকবার বলেছি যে 5 তারিখের পরে
100% বিরোধিতার রাজনীতির জায়গা শেষ হয়ে গেছে। তো আপনি ধরেন এনসিপি, জামাত, বিএনপি, এখানে আপনি 100% বিরোধিতা কোনোদিনও তৈরি করতে পারবেন না, সারাদিন বকাবকি করেও পারবেন না। কিন্তু প্রতিযোগিতা থাকবে না, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, কথার আক্রমণ থাকবে না, থাকবে। কিন্তু সেইটার একটা আপনার গুণগত বা মানের দিক থেকে একটা উন্নতিও আমাদের ঘটাইতে হবে। সেইটা খানিকটা মনে হয় ঘটছেও। যেমন ধরেন তারেক রহমান সাহেব যখন বলতেছেন, উনি কিন্তু দলের নামই নিচ্ছেন না। হ্যাঁ, উনি বলতেছে আর কি, মানে বলার মধ্যে একটা ডিসেন্সি আছে। ইভেন ধরেন জামাতের আমিরও যখন বলতেছে দলের নাম নিচ্ছে না, দলের নামও নিচ্ছে না। হ্যাঁ, এখন পাবলিক ধরে নেই ফলে, কিন্তু অন্য সময় হলে যেটা হয়তো কি দল ব্যক্তি ধরে যেগুলো সে করেও নাই, হ্যাঁ, মানে আপনার মানে প্রোপাগান্ডা স্টাইলে করতো। তো এখন এটা কথার যুদ্ধ এটা থাকে, কিন্তু এইটার আরেকটা উপকারী দিক আছে। সেটা হলো এখানে যেরকম মনে করা হইতো যে আওয়ামী লীগ ছাড়া তো একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম, এটা পূরণ করবে কে, হ্যাঁ, বিশাল একটা পূরণ করার তো আপনার ধরেন কি বলবো যে আপনার বিএনপি জামাত এতটাই আপনার এটা ব্যস্ত রাখছে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সো আমার মনে হয় যে এইটা পার্ট অফ দ্য পলিটিক্স, মানে পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো স্পেস অ্যান্ড পাওয়ার। স্পেসটা অকুপাই করাটাও খুব গুরুত্বপূর্ণ। তো সেই স্পেস অকুপাই করার এই কন্ডিশনটা তৈরি করার ক্ষেত্রে বিএনপির অনেক অবদান আছে। অবদান বলতে আমি এটা বলবো যে ধরেন জাতীয় সরকারের জন্য কিন্তু সর্বদলীয় চাপ আছে বিএনপির উপরে, কিন্তু প্রথম 5 তারিখে তো এই অফার দেওয়াই হয়েছিল, মানে আমি বলি অভ্যুত্থানের অগ্রসৈনিকদের মাধ্যমে। তো সেটা ইগনোর করে বিএনপি যে দিয়ে গেল, এটা হইলে ভালো হইতো ওই সময় একটা, কিন্তু যেহেতু হয় নাই, তো নেক্সট মানে দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, তো এখন বিএনপি এবং জামাতের মধ্যে চিরস্থায়ী শত্রুতা কোনোদিনও সম্ভব না, এটা আনন্যাচারাল, এটা হবে না। কেন হবে না? যে লোকটা 15-17 বছর একসাথে জেল খাটছে, ও ধরেন যখন মিছিলে মুখোমুখি দাঁড়াবে, ওকে একজন একজনের কোপাবে, তো কোলাকুলি করবে আগে, তারপরে মারামারি কিসব। কারণ লম্বা একটা সময়, 1.5 দশক আপনি ফাইট করছেন একসাথে। 1.5 দশক কেন, মানে আপনি 91 থেকে ধরেন না। হ্যাঁ, সেটা তো আসছে, তারপর আমি বলতেছি মানে হাসিনার রেজিমটাই আপনি ধরেন না। হ্যাঁ, ফলে এইটা আমি দেখছি, এটা ব্যক্তিগতভাবে ধরেন অনেক কথা বলে, টকশোতে অনেক কথা বলে, তারপরে হইলো ধরেন কে কাকে কতটা রেসপেক্ট করতে পারে, একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং একটা ইমোশন আছে। এবং আপনি দেখেন এটার একটা বড় প্রমাণ দেখেন খালেদা জিয়া নিয়ে, খালেদা জিয়া নিয়ে কনসার্ন কি জামাতের লোকজনের বিএনপি থেকে একটু কম ছিল কোথাও? সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রোপাগান্ডা হয়, অতি উৎসাহী ফেক আইডিটেড অনেক কিছু করে, সেগুলোর বাইরে রিয়েল পলিটিশিয়ানদের যারা বিএনপিকে অনেক অন্যায় আক্রমণ ইভেন্ট করছে, সেই সমস্ত নেতাদেরকে আমি অঝরে কানতে দেখছি মানে খালেদা জিয়ার দোয়া মাহফিলে, তার জন্য দোয়া আয়োজন অনুষ্ঠানে। সো এটার মধ্যে কোনো অভিনয় ছিল, এটা তো কোনো শত্রুও বলবে না। তার মানে এইটা আপনার মানে আমি যেটা মনে করি যে বিএনপি এবং জামাতের মধ্যে মানে পার্মানেন্ট এনিমিটি এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না, মানে একেবারেই সম্ভব না। হ্যাঁ, কিন্তু তাই বলে রাজনীতিতে তো ধরেন পরিস্থিতি চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, কিন্তু সেটা সময় নিবে অনেক। এটা সময় নিতে নিতে বাই দিস টাইম যেটা হইলো ধরেন আপনার, এটা তো অনেকবারই মনে করা হয়েছিল যে বিএনপি জামাত এতটাই এনিমিটি হবে যে সেই সুযোগে আওয়ামী লীগ বারবার ফেরত আসার চেষ্টা করবে। আওয়ামী লীগ এর মধ্যে অন্তত 150 বার ফেরত আসার চেষ্টা করছে নানা রূপে, নানা বেশ ধরে। হ্যাঁ, সম্মিলিতভাবে কি প্রতিরোধ করে নাই বিএনপি, জামাত, এনসিপি, যার যতটুকু সামর্থ্য আছে? ফলে বাংলাদেশের মানুষ কোন জায়গায় তার কমন এনিমি, মানে ন্যাশনাল এনিমি, মানে বাংলাদেশের মানুষ বলতে আমি দলগুলোর কথা বলছি, তারা সেটা আইডেন্টিফাই করে বসে আছে। ফলে আপনি যে প্রশ্নটা করলেন এটা বলে শেষ করি যে বিএনপি জামাতের জন্য এখন উচিত যেটা, দুই দলের জন্য, যেহেতু দুইটা বড় দল, এখানে একটা মানে মধ্যপন্থার রাজনীতি বা বাংলাদেশপন্থী রাজনীতির বিকাশের জন্য দুই দলকে প্রচুর স্পেস তৈরি করতে হবে তাদের মধ্যে। কারণ তরুণ প্রজন্ম রাজনীতিতে আসছে, শুধু এনসিপি না, আরও অনেক দল আসছে। তো এখানে আমরা এতদিন ছিলাম বাইপার্টিজান, মানে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, একটা বাইনারির মধ্যে ছিলাম। এখন বাংলাদেশ একটা মাল্টি পার্টিজান অ্যাপ্রোচে যাচ্ছে। ফলে মাল্টি পার্টিজান অ্যাপ্রোচের মধ্যে আপনারা দুই দল যত উদার হবেন, তত এখানে পলিটিক্যাল এনভায়রনমেন্ট হেলদি হবে। ফলে আপনাদের উদারতা যত বাড়বে, তত সুবিধা কি হবে, একটা মাল্টি পার্টিজান বহুদলীয় পরিবেশ তৈরি হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের পারস্পরিক ধরেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনাদের পারস্পরিক যে তিক্ততার যে ধারণা তৈরি হচ্ছে, এইটা করারই দরকার হবে না। কেননা ধরেন এনসিপি জামাতের একটা বক্তব্যকে খণ্ডন করে দেখলাম গতকালই বিবৃতি দিছে যে আপনারা এটা সত্য বলেন নাই, হ্যাঁ, তথ্যের বরখেলাপ হয়েছে। ফলে
সমস্ত কাউন্টার বিএনপি জামাত, বিএনপি ভার্সেস জামাত দেওয়া হবে না, আরো অনেকগুলো দল দাঁড়ায় যাবে। জি। এতে করে হবে কি, পলিটিক্সের কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট হবে। ধরেন আপনি একটা জিনিস ভুল করতেছেন, সেটা শুধুমাত্র তার প্রধান প্রতিপক্ষ, প্রধান দল তারই দেওয়ার দরকার নেই, আরেকটা দলও দিতে জি। পারে। হ্যাঁ, বা বিএনপি একটা জিনিস করতে, সেটা জামাত এর প্রতিরোধ করার দরকার নেই, এনসিপিও করতে পারে, গণসংহতিও করতে পারে, অন্য দলও করতে জি। পারে। ফলে এই মাল্টি পার্টিজান অ্যাপ্রোচের জন্য আমি মনে করি দুই দলকে প্রচুর স্পেস নিজেদের মধ্যে জি। তৈরি করতে হবে। তো এটা এমন না যে ধরেন ভাগ বাটোয়ারা করা বা ধরেন কোনো একটা জি। গোপন আতাদের মধ্যে সুবিধা দেওয়া। ফলে এদিক থেকে দুই দলের খুবই ম্যাচিউরড আচরণ করার দরকার, কিন্তু সেটার ঘাটতি আছে। এটা হলো সবচেয়ে আশঙ্কাজনক। বিএনপি জামাত মুখোমুখি দাঁড়াইছে, এটা কোনো সমস্যা নাই, এটা আমরা natural। আবারও আপনার কাছে আসবো। সারওয়ার তুষার, আমরা দেখলাম যে জামাতের সঙ্গে আপনাদের একটা বাহাস শুরু হয়েছে। আপনাদের দলের সদস্য সচিব উনি একটা বক্তব্য রাখলেন, সেটা প্রতিবাদ করলেন জামাত ইসলাম। এরপরে আপনারা আবার সেই বিষয়টা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং খুব কড়া ভাষায় বলেছেন আপনারা যে জামাত ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে আপনার দল। আপনারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামাত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে কোট আনকোট নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাইছে। এটি দেশের জন্য অশুভ সংকেত। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আপনারাও জামাতকে আক্রমণ করছেন, বিএনপি আক্রমণ করছে। হ্যাঁ, জামাতের মধ্যে থেকে বলা হচ্ছে যে সবাই তাদের উপর হামলে পড়েছে, তারা এরকম একটা অভিযোগ আনার চেষ্টা করছে। কেন এরকমটি হচ্ছে? দেখেন, এখানে জামায়াত ইসলাম ভিকটিম কার্ড খেললে হবে না। আমরা কি বিএনপির সমালোচনা করি না? আমাদের চেয়ে বেশি সমালোচনা বিএনপির গত 1-1.5 বছর সংস্কার প্রশ্নে, অন্যান্য বিএনপির মাঠ পর্যায়ের যে রাজনীতি, চাঁদাবাজি এবং অন্যান্য যে অভিযোগ, এগুলো নিয়ে আমাদের চেয়ে বেশি সমালোচনা কেউ করে নাই। বরং অনেক বেশি সমালোচনা করাতে আমরা সমালোচিত হয়েছে কোনো ক্ষেত্রে, যে আমরা হয়তো বেশি সমালোচনা করছি। কিন্তু আমরা মনে করেছি যে বাংলাদেশের স্বার্থে যে সময়ে যে রাজনৈতিক দলের অবস্থান আমাদের কাছে ভুল মনে হয়েছে, সেটা আমরা সমালোচনা করেছি। এই স্পেসিফিক ইস্যুতে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে জামাত যে আমাদের সদস্য সচিবের বিরুদ্ধে একটা বিবৃতি দিল, এটা কিন্তু নজিরবিহীন। তারা একেবারে ছবি টবি সহ যেটা দিল, আমাদের সদস্য সচিব একটা পলিটিক্যাল প্রোগ্রামে এই যে আমি যে কথাগুলো আপনার এখানে বলছি, মাঠ পর্যায়ের অবস্থা, সহিংস দুই দলের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া, এই বাস্তবতাটাই তুলে ধরেছিলেন। সার্বিকভাবে এটা পরিস্থিতিটা চলছে, উনি উদাহরণ হিসেবে পাবনার ঘটনাটাকে নিয়ে এসেছেন। যে এমনকি এখন আপনি তো এটা বুঝেন যে সহিংসতা কিন্তু একপাক্ষিকভাবে করা যায় না, করতে গেলে দ্বিপাক্ষিক করতে হয়। ফলে ওইখান থেকে উনি বলেছেন যে পাবনার যে ঘটনা, সেখানে আমরা জামায়াত ইসলামের কর্মীকেও অস্ত্র হাতে দেখলাম এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে বেরিয়ে আসলো এবং ওই জেলার গোয়েন্দারা বললেন যে এটা উনি জামায়াত ইসলামের কর্মী, শুধু সেটাই না, ওই প্রার্থীর ঘনিষ্ঠ ব্যক্তি। কিন্তু প্রথমে কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচারণাটা আসলো বিএনপির বিরুদ্ধে। তো এবং খুব সহজে সেটা বিশ্বাস হয়েছে, কারণ বিএনপির এইরকম করতে পারে এটা সবার একটা ধারণা বা অনুমান আছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল এইটা যেটা জামায়াত ইসলামের কর্মী, এই কথাটাই তিনি বলেছেন যে এমনকি জামায়াত ইসলামী অস্ত্রের রাজনীতির দিকে চলে যাচ্ছে, এক ধরনের মানে আশঙ্কার জায়গা থেকে তিনি কথাটা বলেছেন। তো এইটার তারা বিবৃতি দিয়ে বললো যে এই ঘটনাটাকে পুরোপুরি তারা ডিনাই করেছে, অথচ ফ্যাক্ট চেকিং রিপোর্ট, গোয়েন্দাদের রিপোর্ট সমস্ত কিছু আমাদের হাতে থাকার পরেই কিন্তু আমরা কথাটা বলেছি। তাদের উচিত ছিল এই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা প্রার্থীকে সতর্ক করা। সেটা না করে তারা যখন ঘটনাটাকে অস্বীকার করছে, তখন কিন্তু এটা একটা সমস্যা তৈরি করছে। এখন সেইটারই আমরা এবং আমাদের সদস্য সচিবকে তারা ক্ষমা চাইতে বলেছেন। সেটাই আমরা বলেছি যে আপনি, এবং আরেক জায়গায় আরেকটা জামায়াতের প্রার্থী তিনি বলেছেন যে এমনিতে তো ভোট কেন্দ্র দখল, এটা আমরাও চাই না, আমরাও এটা মানুষকে সতর্ক করছি যে এটা করা যাবে না। কিন্তু তিনি এটা বিরোধিতা করতে গিয়ে বলছেন যে যারা ভোট কেন্দ্রের দিকে হাত বাড়াবে তাদের হাত আমরা রেখে দেবো। কথাটা খেয়াল করেন, এগুলো সহিংসতার ইঙ্গিত দেয়। তো জামায়াত ইসলামেও কিন্তু এই ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায় বলছে, এইটা একটা সহিংস বাস্তবতা তৈরি করতে পারে। আমরা সেই আশঙ্কা থেকেই কিন্তু কথাগুলো বলছি। এখন তারা যেভাবে বিবৃতি দিয়েছে এটা কিন্তু নজিরবিহীন, কারণ সাধারণত কি হয়, আপনি যেটা বললেন, সিলেটে আমির সাহেব একটা বক্তব্য দিয়েছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন আবার আরেকটা প্রোগ্রামে আপনার কিছু একটা কথাবার্তা বলেছেন, তাই না? তো এইটা ঠিক আছে যে রাজনৈতিক কথার রাজনৈতিক সমালোচনা হবে, কিন্তু বিবৃতি দিয়ে ওনারা যে কাজটা করেছেন সেটাতে মানে একটা মানে নজিরবিহীন কাণ্ডই তারা করেছে আমি বলবো। ফলে আমাদের দিক থেকে এটা ক্ল্যারিফিকেশন করা ছাড়া আমাদের সামনে তো কোনো উপায় ছিল না, আমরা সেই কাজটাই করেছি। জোটের রাজনীতি খুব জমছে আবার জমছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। কারণ নির্বাচনে জোট বা সমঝোতা রাজনীতি, আমরা এই অনুষ্ঠানে বারবার কথা বলেছিলাম, আপনারা আপনাদেরকে নানান বেশি কথা হচ্ছে। সম্ভবত জোট কীরকম হবে, কারা জোটে যাচ্ছে, কাদের সঙ্গে করছে, এনসিপিকে নিয়ে যত আলোচনা হচ্ছে, আমার জানা মতে বিএনপি এবং জামাতকে নিয়েও তত হয়নি। আপনারা কোন দিকে যান? প্রথম প্রশ্ন আসলো যে আপনারা জামাতের দিকে যাবেন নাকি বিএনপির দিকে যাবেন। এরপরে আপনারা আবার তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করলেন, বারবার মিটিং হলো,
9 দল, 8 দল ইত্যাদি ইত্যাদি, 4 দল, শেষ পর্যন্ত দেখলাম যে আপনাদের 3 দলের একটা জোট হয়েছে। এবং আপনারা বলেছেন যারা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি বা সংস্কার যারা বাস্তবায়ন করতেছে, এটা সত্য। যে 3 দল আপনারা এক জায়গায় হয়েছেন তাদেরকে আমরা চিনি এবং জানি, এবং আমরা মনে করি তার আপনারা সংস্কারের পক্ষে জোরালো একটা অবস্থান শুরু থেকে নিয়েছেন। এখন প্রশ্ন হলো যে আপনারা যেটা বার্তা দিয়েছেন ঠিক আছে, কিন্তু ভোটের রাজনীতিতে আপনাদের এই 3 দলের যোগফল কি দাঁড়াবে এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। আপনাদের দলের পুরনো একজন নেতা যিনি আপনাদের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, ডাকসুতে নির্বাচনও করেছেন, উনি এ ব্যাপারে খুব কড়া একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি সেটা মানে উল্লেখ করতে চাই না। সেটি হলো যে ভোটের ফলাফলে এই 3 দলের রেজাল্ট খুব ভালো আসবে এমন আশা কেউ করছে না। এখন যে এই যে অবস্থাটা দাঁড়ালো, আপনারা এরপরও আপনাকে ভোটের রাজনীতির বাইরে গিয়ে জোটটা করলেন, যে ভোটের রাজনীতি মাথায় রাখছে না একেবারে, এরকম কিছু কি? আপনি ওই প্রোগ্রামটার যে সংবাদ সম্মেলনের শিরোনামটা দেখবেন, রাজনৈতিক ঐক্য, এরকম একটা কথা আছে। এবং আমরা পরিষ্কার বলেছি যে আমরা সংস্কার প্রশ্নে, যেহেতু এই দলগুলোর এটা সত্য যে ভোটের দিক থেকে বিবেচনা করলে এই জোটটার হয়তো খুব বেশি সিগনিফিকেন্স নাই, কিন্তু সংস্কার প্রশ্নে এই দলগুলোর ডিসাইসিভ ভূমিকা গণঅভ্যুত্থানের আগে থেকেও ছিল, এখনো, এবং গণঅভ্যুত্থানের পরে আমরা গঠিত হওয়ার পরে আমরা সহ তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জাতীয় ঐক্যমত কমিশনে এবং ফলে যেটা আমরা একটু আগে আলোচনা করছিলেন রনি ভাই, যে এটা একটা খুব আনফরচুনেট যে বাংলাদেশের রাজনীতি সবসময় দ্বিধারায় বিভক্ত হয়ে যায়, 2টা বলয় হয় এবং বাকি সব দল এখানে বিলীন হয়ে যায় এটার মধ্যে। আপনি এখন বিএনপির বাস্তবতাটা দেখেন যে বিএনপির সাথে যারা ছিল নিজের দল বিলুপ্ত করে ফেলেছে, নিজের দল বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে চলে যাচ্ছে, আরেকটা দল বিলুপ্ত করার পক্ষে আছে, আরেকটা দল এরকম আরো করবে আমার ধারণা। হ্যাঁ, এবং এই যে 12 দল যে জোট, 12 দলের মুখপাত্রই তো দল বিলুপ্ত করে দিয়ে চলে গেছেন, এখন 12 দল থাকবে কিনা জানি না। আবার আরেকজন যে ইরান ভাইয়ের যে দল লেবার পার্টি, তারা তো অফিসিয়ালি বিএনপির সাথে সম্পর্ক ছেদ করেছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে আছে এখন মানুষ। কিন্তু এটা মানে মানুষ বলতে আমি বলছি রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা ভোটের মাঠে গুরুত্বপূর্ণ না হলেও সংস্কার এবং জাতীয় রাজনীতি বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা মতামত তৈরি। এবং আপনি আপনার খেয়াল থাকবে যে আওয়ামী লীগের শেষ দিকে 2022 থেকে 24 এই 2 বছর গণতন্ত্র মঞ্চ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের হয়তো সব মিলে 1-1.5 হাজার লোকও ছিল না, কিন্তু তখন বিএনপি মাঠে নামতে পারতো না। তখন তারা যেভাবে মানে গণতন্ত্রের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিল, এটা খুব ডিসাইসিভ, বাংলাদেশকে এটা স্বীকার করতে হবে। ফলে এই দলগুলোর এখন সুসময়ে এই দলগুলোর গুরুত্ব বোঝা যায় না, কিন্তু দুঃসময়ে কিংবা খারাপ একটা ক্রাইসিস মোমেন্টে এই দলগুলোই তখন মানে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে বারবার দাঁড়ায়। এই জন্যই একটা আমরা বারবার কিন্তু আপনার এখানে আমি আলোচনা করেছি যে যদি আপনি বহুদলীয় গণতন্ত্রকে মিন করেন, তাহলে আপনার দ্বিদলীয় ব্লকে বিভক্ত হওয়া যাবে না। এবং দ্বিদলীয় ব্লক এখন যে বাস্তবতাটা আছে, দ্বিদলীয় ব্লক হলেই এটা আবারও ইসলাম বনাম প্রগতিশীল হয়ে যাবে। এবং কিছু লোক বিএনপির রাজনীতি থেকে বিএনপিকে সরিয়ে এনে বিএনপিকে অতি প্রগতিশীল বানানোর চেষ্টা করবে, অতি সেকুলার বানানোর চেষ্টা করবে, ওইদিকে সব ইসলামিক দলগুলো একসাথে হয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতিকর এই বিভাজনটা। তাহলে যারা ইসলামিক, যে প্রশ্নটা গতকাল জনাব তারেক রহমান সাহেব করেছেন যে আপনারাই শুধু সৎ, বাকি সবাই আমরা কি অসৎ নাকি, এই যে ইসলামিক দলগুলো একসাথে থাকলে এটা কি একটা ইমপ্রেশন আসে না যে বাকি সব দল ইসলামের বিরুদ্ধে, ইসলামিক ব্লকে যারা নাই তারা সবাই কি ইসলামের বিরুদ্ধে? ব্যাপারটা কিন্তু তা না। এই জন্য এমন একটা ফরমেশন দরকার যেখানে আমাদের এই যে জোটটা আমরা শুরু করলাম, এখানে কিন্তু কোনো ইসলামিক দল আসতে বাধা নাই, এখানে কিন্তু অন্য একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি আসতে বাধা নাই, কিংবা একটু লেফট লেনিং দল আসতে বাধা নাই। ইভেন এই জোটের মধ্যে আপনি দেখবেন যে এবি পার্টির ব্যাপারে ইমপ্রেশনটা কি, এটা একটু মধ্য ডান, রাষ্ট্র সংস্কারের ব্যাপারে ইমপ্রেশন কি, এটা একটু মধ্য বাম, আর এনসিপি হচ্ছে সেন্ট্রিস্ট। ফলে আমরা যেটা সবসময় বলেছি যে আমরা একটা থার্ড ব্লক হতে চাই, এই থার্ড ব্লকের রাজনীতিটা আমাদের করতে হবে, এটা শুধু নির্বাচন কেন্দ্রিক না। এবং নির্বাচনের পরে যে বাংলাদেশের যে ক্রাইসিসগুলো আবার আসবে বলে মনে হচ্ছে, সেগুলো ট্যাকেল করার জন্য শক্তি থাকা দরকার। এবং আমি বিশ্বাস করি যে এখানে যেটা শুরু হলো, এখানে কিন্তু আপনার এই গণতন্ত্র মঞ্চের ব্যাপারে খেয়াল রাখবেন, এটা শুরু হয়েছিল 3 দল দ্বারা, পরবর্তীতে 6-7টা দল হলো আর কি। আপনি দেখবেন যে এখানে আরো শক্তি আসার চেষ্টা হবে এবং আলোচনা হচ্ছে। এখানে কিছু ইসলামপন্থী দলও আসবে, এখানে মধ্যমাম ধারার দলগুলো আসবে। ফলে এইটা একটা, আমি মনে করি যে একটা স্বাস্থ্যকর ব্যাপার। 2 দলে বিভক্ত হওয়াটা ওই 2 দলের জন্য খারাপ। ওই 2 দল হয়তো এমন একটা উত্তেজনার মধ্যে থাকে, বড় 2 দল, তারা তো সবসময় নিজের শক্তি সঞ্চয় করতে চায়। ফলে তারা এটা বুঝতে পারে না যে সবাইকে নিজের দিকে নিয়ে নেওয়া সমস্যা কি। সবাইকে নিজের দিকে নিয়ে নেওয়া কিন্তু একটা প্রবলেমেটিক ব্যাপার। আপনার কিছু ছেড়ে রাখতে হবে, এবং সেই ছেড়ে রাখার জন্য একটা থার্ড স্পেস, এটা হচ্ছে আপনার
হোমিকে ভাবা নামে একজন অত্যন্ত বিখ্যাত তাত্ত্বিক আছেন, তিনি একটা থার্ড স্পেস বলতে একটা আইডিয়া, এবং এটা আর্কিটেকচার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডিয়া, পলিটিক্সও আমরা এটা ব্যবহার করতে পারি। এই থার্ড স্পেসটা ক্রিয়েট করাটা এখন বহুদলীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি, ফলে সেই প্রচেষ্টা এখানে হচ্ছে। আমি মনে করি যে এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট, শুধু ভোট দিয়ে এটার গুরুত্বটা বোঝা যাবে না। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রেজাউল করিম রনি, সারোয়ার তুষার কিছু কথা বলেছেন যে অতি প্রগতিশীল হওয়া, অতি ডানপন্থী হয়ে যাওয়া। আর একটা কথা বলেছেন খুব মজার, সেটি হলো যে 8 দল ইসলামিক দল যে তারা জোট হয়েছে, এর মানে বাকি সবাই ইসলাম বিরোধী কিনা, এই ধরনের প্রশ্ন উঠেছে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে ছোট ছোট দলগুলো এক ধরনের মতামত তৈরি করতে পারে, অতীতে আমরা দেখেছি। আর আপনি শুরুতেই বলছিলেন যে আসলে আরেকটা স্পেস দরকার, থার্ড একটা স্পেস দরকার, শক্তি দরকার। সব ঠিক আছে, কিন্তু এখন কিন্তু নির্বাচনটা সামনে, বড় ধরনের একটা বড় ঘটনা চলে আসছে। এই কারণে আমরা বলছি যে নির্বাচনে জোট বা সমঝোতা নিয়ে বড় ধরনের কথাবার্তা চলছে। আমরা দেখলাম যে নির্বাচনে জোটে আদর্শগতভাবে এনসিপি একটা জোট করার চেষ্টা করেছে। নির্বাচনে জোট বললে সম্ভবত ঠিক বলা হবে না। রাইট। বিএনপি তার জোট করার চেষ্টা করেছে, কিন্তু বিএনপির শরিক দলগুলি এতই দুর্বল ছিল যে সে তাদেরকে প্রার্থী করলে তাদের আসন সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা, এবং স্বাভাবিক কারণে একটা আসনের হিসাব করছে বিএনপি কত আসন পাবে। আর মানে প্রতিটি দলকে তার নিজের প্রতীকে ইলেকশন করতে হবে, সেটা একটা সংকট হয়েছে। যেটা তুষার বলছিলেন, ইতিমধ্যে কেউ কেউ তার নিজের দলকে বিলুপ্ত করছে, কেউ বিলুপ্ত করার প্রক্রিয়া রয়েছে, কেউ কেউ জোট ছেড়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্নটা যেটা হলো, সবকিছু ঠিক আছে, কিন্তু ভোটের রাজনীতির হিসাবটা এখন এই মুহূর্তে প্রধান। এই যে জোট বা সমঝোতা, আমরা যদি সরাসরি প্রশ্ন করি, জামাত এবং বিএনপি এই ভোটের এবং জোটের বা সমঝোতা রাজনীতিতে কে এগিয়েছে, কে পিছিয়েছে? ভোটের এখন জোটগুলো আসলে একটা জট লাগার অবস্থার মধ্যে আছে আমার মনে হয়, কারণ এটা জোট আর থাকতেছে না। কারণ হলো জোটের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আমরা যে আলোচনা করলাম, পাওয়ার এন্ড স্পেসের একটা সম্পর্ক আছে। তো আপনি স্পেস তো অকুপাই করে ফেলতেছেন, স্পেস ফাঁকা রাখতে হয় যেখানে রাজনীতির বিকাশ বা চর্চার সুযোগ। এখানে পরিষ্কার বলে রাখি, সেটা হলো জামাত এবং বিএনপি স্পেস ফাঁকা রাখার মানসিকতায় নেই। রাইট। এটা না থাকার সমস্যাটা যেটা হচ্ছে, এখন এনসিপি গণঅভ্যুত্থানের একটা শক্তি। শুরুর থেকে আমি যেটা বলছিলাম যে বিএনপি এবং জামাত দুইজনেরই দরকার ছিল যে এনসিপিকে বিকাশের জন্য দুই দিক থেকে হাত বাড়ায় দেওয়া, এটা সবচেয়ে হেলদি। এনসিপির কেন একটা আলাদা জোট করতে হবে? হ্যাঁ, জোট আরেকটা জিনিস হলো যে জোট করলেই যে রাজনীতি আগায় সেটা কিন্তু সবসময় না। আপনি দেখেন যে মুরব্বীরা জেলে আছে আওয়ামী লীগের সাথে যারা জোট করছিল, আজকে দেখেন বংশের বাদে জানানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে জোট কিন্তু অনেক সময় আত্মঘাতী হতে পারে। হ্যাঁ, এনসিপির এই জোটটা বলা হচ্ছে রাজনৈতিক জোট, এবং ইলেকশন সামনে, ইলেকশন একটা বিগ ইভেন্ট। কিন্তু এই ইলেকশনেই এনসিপির ভালো করার অনেক সুযোগ ছিল। তারা হয়তো সেটা স্যাক্রিফাইস করে রাজনীতিটা টিকায় কিভাবে শক্তিশালী করা যায়, রাজনীতিরা লম্বা সময়ের জন্য, দীর্ঘ মেয়াদির জন্য রাজনৈতিকভাবে কিভাবে নিজেদেরকে আরো পরিপক্ক করা যায়, সেই পথ হয়তো বেছে নিচ্ছে। এই ইলেকশনটা হয়তো তারা কম কনসিডার করছে, সেটাই মনে হচ্ছে এই জোট দেখে। তো এই কম কনসিডারেশনের কারণে এনসিপির মধ্যেও আপনার অসন্তোষ আছে অনেকের। সবাই যেটাতে খুব ওয়েলকাম জানাইছে তা না, আমি যতটুকু জানি। কিন্তু আরেকটা জিনিস হলো আপনার জোটের রাজনীতির আরেকটা সমস্যা কি, যেমন ধরেন এখন একটা যে আলোচনা উঠতেছে
যে এই যে বিএনপির সাথে যারা জোট করছে, কেউ বিলীন হয়ে বিএনপির মধ্যে মিশে যাচ্ছে, কেউ বিরক্ত হয়ে রাগ হয়ে অপ্রাপ্তির বেদনা নিয়ে দল ছেড়ে চলে যাচ্ছে। আপনারা তো আন্দোলনের জোটে ছিলেন লম্বা সময় ধরে, তো আপনারা কি বিএনপি আপনাকে ক্ষমতায় যাওয়ার উপযোগী বা আপনাকে একটা সিটের মালিকানা দিবে এই আকাঙ্ক্ষায় আন্দোলন করছিলেন? সেই প্রশ্ন তো উঠতেই পারে। সেই প্রশ্ন তো উঠছে, এখন তো আমরা তুলবো। আপনি যে এখানে তুষার যে আলোচনাটা করলো, ধরুন ক্রাইসিস মুভমেন্টে যখন ক্র্যাকডাউন চালাইলো হাসিনা, বড় দল বিএনপি জামাত সেই অর্থে যখন দাঁড়াইতে পারতেছিল না, প্রচন্ড রকম নিপীড়ন নিষ্পেষণ চলতেছে, গুলি করতেছে, দাঁড়াইলেই অ্যারেস্ট করতেছে একদম ঝাঁকের মতো, মানে ঝাঁকের কোয়ের মতো ধরে। তো তখন তো এই ছোট দলগুলো আসলে ভাইব্রেন্ট ছিল, প্রেস ক্লাবে 100 লোক নিয়ে হাউকাউ করুক, তো সেটাও তো একটা ভয়েস আকারে জরুরি ছিল, সেটা কথা সত্য। তার মানে কি, আপনি যে দুঃসময়ে রিস্ক নিয়ে আপনার ছোট আপনার জামায়াত বা ধরেন আপনার কম শক্তি নিয়েই যে আপনি প্রতিরোধ করলেন, তার মধ্য দিয়ে আপনার রাজনীতি বিকশিত করার তো একটা সুযোগ আপনি নিতে পারতেন। তা না করে আপনি কি আসলেই ওই কাজগুলো অন্য দলের প্রক্সি হিসাবে করছিলেন? তার মানে আপনি কি রাজনীতি মিন করেন না? তাহলে জোটের রাজনীতি অলওয়েজ ক্ষতিকর। জোটের রাজনীতির আমি অলওয়েজ বিরুদ্ধে। জোট হতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দলের, এরকম প্রক্সিগুলোর সাথে যখন আপনি জোট করবেন, তখন যেটা হবে কি, ধরেন এখানে রাজনীতি জোট যখন হয় কোনো একটা দলে, একটা দলের রাজনীতি থাকে, বাকিগুলো হলো ওই দলের উপর ভর করে উড়ার চেষ্টা করে। এটা বিএনপির ক্ষেত্রে হয়, জামাতের ক্ষেত্রে হয়, এনসিপির ক্ষেত্রে দেখলাম একই জিনিস হলো। এটা খুবই অস্বাস্থ্যকর, খুবই ক্ষতিকর। তাহলে দরকার কি, এই যে যেটা বললাম যে মাল্টি পার্টিজান স্টেট, স্পেস অ্যান্ড পাওয়ারের সম্পর্ক জায়গা থেকে এটা লম্বা আলোচনা, এটা আমি কালি স্মিথ দিয়ে ঢুকছিলাম। তো সেখানে আপনি যখন যত ছোট দলই হোক, যেমন ইমরান খানের উদাহরণটা আমরা দিই, ইমরান খান কি শুরুতেই জোট করে ফেলছিল? প্রথম তো সে ক্ষমতার ধারে কাছেও যায়নি, মানে জনগণ ওইভাবে তাকে গ্রহণই করে নাই। কিন্তু সে যখন স্ট্রাগল করে করে মাঠে নিজেকে বিকশিত করার মধ্যে দিয়ে গেছে, পরে অনেকেই তার সাথে আসছে। ফলে জোটটা অলওয়েজ আপনার সেকেন্ড, থার্ড বা ফোর্থ প্রায়োরিটি হওয়া উচিত। প্রথম প্রায়োরিটি হওয়া উচিত দলটাকে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে বিকাশের জন্য জনগণের সাথে সম্পর্ক তৈরি করা, জনগণকে বোঝানো যে আমাকে, যেমন ধরেন আপনি যদি বিএনপিকে ভোট দেন বা জামাতে ভোট দেন বা এনসিপিকে ভোট দেন, মানে একজন ভোটার হিসাবে আমি কি চিন্তা করব, 5 তারিখের পরে সাইকোলজিটা কি, আর 5 তারিখের আগের ভোটের সাইকোলজিটা কি, আর কি পরিবর্তনটা কি আসছে। আমি মোটা দাগে যেটা বুঝি, মানে হয়তো অনেকের দ্বিমত থাকবে, মোটা দাগে পরিবর্তনটা কি, আগে ভোট দিতাম যে ধানের শীষে ভোট দিলাম বিএনপিকে ক্ষমতায় পাঠাবো, বা অমুক দলকে ভোট দিলাম যে ওরে ক্ষমতায় পাঠাবো। এখন যে আমি ভোটটা দিব, যে 5 তারিখের পরে যে কামিং ইলেকশনে, আমি তারে ভোট দিব যারে ভোট দিলে মনে করবো আমি এম্পাওয়ার্ড হব, বা জামাতকে বা বিএনপিকে ক্ষমতায় পাঠানোর জন্য আমার ভোটটা আমি খরচ করব না। আমি ভোটটা করে, গণঅভ্যুত্থানের শিক্ষা হলো এটা, আমি তাকেই ভোট দিতে স্বাচ্ছন্দ্য ফিল করব যাকে ভোট দিলে মনে করব আমি নিজে এম্পাওয়ার্ড হব। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা ধারণ করার জন্য আপনার দলগুলোকে বুঝতে হবে যে সেখানে জোট আসলে দরকারই না, জোটের গুরুত্ব কমে গেছে 5 তারিখের পরে। কিন্তু আমরা এখনো জোটটাকে গুরুত্ব দিতে দেখতেছি যে এটা একটা প্রবণতা বা এটা একটা সাইন যে আমরা নতুন রাজনীতি যেটা তৈরি হয়ে গেছে গণঅভ্যুত্থানের মধ্যে, নতুন ইভেন্ট, নতুন বাস্তবতা, এটাকে কন্টেন করার ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি রাজনৈতিক দল, সব দলের মধ্যেই তৈরি। যদি ঘাটতি না, তো আপনার জোটের দরকার নেই, তো আপনার দরকার জনগণকে যদি আপনি এটা কনভিন্স করতে পারেন, যেটা বললাম যে আমারে ভোট দিলে তুমি এম্পাওয়ার হবা, আমি ক্ষমতায় আসবো না, ক্ষমতার মালিকানার মধ্যে তোমার অংশীদারিত্ব নিশ্চিত হবে, তখন জোটের চেয়ে ভোটের গুরুত্বটা বেশি বেড়ে যেত। ফলে এখন আমরা দেখতেছি ভোটের চেয়ে জোটের গুরুত্ব বেশি। জোটের গুরুত্ব যখনই বেশি হবে, গণতন্ত্র কোনো না কোনো ফর্মে আন্ডারমাইন হবে, ডিক্লাইন হবে। সারওয়ার তুষার, আমরা জানি যে আপনাদের দলের ব্যাপারে আগ্রহের কোনো কমতি নেই, সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। এই কারণে অনেকে কিন্তু নতুনভাবে আপনাদের নিয়ে ভাবছে। প্রথম যেটা ভাবছে, যেটা রনি বলছিলেন, ওই চিন্তা নিয়ে কিন্তু অনেকে ভাবছে যে আপনারা জোটের রাজনীতিতে না গিয়ে যদি স্বতন্ত্রভাবে যান, তাহলে আপনাদের ফিউচার অনেক ভালো হবে। এর কারণ হলো কোনো না কোনোভাবে একটা ভ্যাকুয়াম তৈরি হবে সামনের রাজনীতিতে। আমরা এত স্পষ্ট করে বলছি না, কিন্তু কোনো জায়গায় একটা ভ্যাকুয়াম তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে, এবং সেই ভ্যাকুয়ামটা পূরণ করার একমাত্র জায়গাটা হলো আপনাদের। আমি এখানে দলের নাম নিয়ে বলতে পারতাম, অনেক অসন্তুষ্ট হবে, আমি ওই জায়গায় যেতে চাচ্ছি না। এখন প্রশ্ন যেটা হলো যে আপনারা যদি এটা লেগে থাকেন ভোটের রাজনীতিতে না গিয়ে, যদি আপনারা যে রাজনীতির কথা আপনারা বলেন, নতুন বাংলাদেশের কথা, নতুন বন্দোবস্তের কথা, সংস্কারের কথা, তাহলে কিন্তু আপনাদের অনেক দূর যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং কেউ কেউ এমনও বলছেন
মানে প্রান্তিক কথাও বলছেন যে এনসিপি যদি শুরুতে ঘোষণা দিয়ে দিত যে আমরা এবার কোনো ভোটের রাজনীতিতে যাব না, তাহলে সম্ভবত আপনারা আরো বেশি প্রভাবশালী হতেন রাজনৈতিক অঙ্গনে। এই ধরনের নানান কথাবার্তা বাজারে রয়েছে এবং নিশ্চয়ই আপনাদের কাছে এই কথাগুলো যায়, কোনো না কোনো বা আলোচনা যায়। সব মিলিয়ে এই যে মানুষের যে আপনাদের ব্যাপারে আকাঙ্ক্ষা, আপনাদের সম্পর্কে ইতিবাচক চিন্তা বা আপনাদের নিয়ে ভাবনা, গোটা বিষয়টিকে আপনারা কিভাবে সামারাইজ করছেন? হ্যাঁ, মানুষের এটা সত্য যে মানুষের এনসিপিকে নিয়ে ব্যাপক আগ্রহ, একেবারে তৃণমূল পর্যন্ত, মানে গ্রাম পর্যায় পর্যন্ত। আমি নিজে যেহেতু যাই, আমি দেখতে পাই যে একদম মধ্যবয়স্ক মানুষজনও কিভাবে এনসিপির ব্যাপারে আগ্রহী। ফলে এবং আমি সেটা সবসময় যেটা বলেছি যে আমাদের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে একটা দল গঠনের 1 বছরের আগে আপনাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে। আমি এটাকে দেখি একটা টানেলের মতো, যে টানেলে আপনি আটকে থাকতে পারবেন না, কিন্তু এই টানেলটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এই টানেল দিয়ে আপনাকে বের হতে হবে। এখন এই বের হতে হলে আপনাকে নির্বাচনের বৈতরণীটা পার হতে হবে, নির্বাচনে অংশ নিতে হবে এবং জনগণের একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্টটা গঠিত হবে সেই পার্লামেন্টের প্রতি মনোযোগ থাকবে, সেখানে আমাদের বয়স থাকতে হবে। এটা যেমন সত্য, আবার এই যে বিএনপির সাথে কিছু সিট পার্টির যে পরিণতি, এটা এড়াতে হবে, যে বিলুপ্ত হয়ে যাওয়া কিংবা বের হয়ে যাওয়া, এই দুটোই কিন্তু আমাদেরকে একসাথে ব্যালেন্স করতে হচ্ছে। মানে অর্থাৎ নিজেদের রাজনীতিটা একদিকে শেপ করা, যেটা রনি ভাই বললেন যে দুটোর মধ্যে ওদের একটা ট্রেড অফ করতে হচ্ছে। তো আমরা এটাকে ট্রেড অফ বা এটাকে একটা ব্যালেন্স করতে হচ্ছে আমি বলবো, ঠিক আছে, যে আপনাকে রাজনৈতিক আগামী 10-15 বছরের রাজনীতিটা শেপ করা একদিকে, আবার নির্বাচনে অংশ নেওয়া, এই দুইটা মিলিয়েই আমরা এই যে জোট বলেন আর যেটাই বলেন, জোট করলে কিন্তু আমরা আমাদের স্বতন্ত্র রাজনীতি যেটা সেটা ছাড়ছি না। আমাদের কাছে খুব সহজ অপশন ছিল যে বিএনপি আমাদেরকে নিতে চাচ্ছিল তাদের দিকে, জামায়াত ইসলাম তাদেরকে নিতে চাচ্ছিল, এরকম গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আমরা কিন্তু সহজে আমাদের কয়েকজন একটা বেনিফিট পেত। কিন্তু সেইটাতে না গিয়ে আমরা যেহেতু রাজনীতিটাকে মিন করেছি এবং যে কারণে জুলাই গণঅভ্যুত্থান বা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, যে একটা রাজনীতিটাকে ওপেন রাখা, রাজনীতি যদি নাই হয়ে যায় একটা দেশ থেকে সেটা খুব ক্ষতি। এই রাজনৈতিক কমিটমেন্ট আমাদের আছে এবং এই রাজনৈতিক কমিটমেন্ট আছে বলেই আমরা এখনকার যে আমাদের যে পদক্ষেপগুলো, সফলতা ব্যর্থতা সেগুলো আসলে সময় নির্ধারণ করবে, আমাদের পারফরমেন্সের উপর অনেক কিছু নির্ধারণ করবে, কিন্তু আমাদের চিন্তাটা কিন্তু ধরা পড়ছে আমাদের কর্মকাণ্ডের মধ্যে, যে আমরা কি চিন্তা করে আগাচ্ছি। এবং সেখানে ওই যে আপনি যেটা বললেন শুধু ভোটের রাজনীতি, আমরা শুধু ভোটের রাজনীতি করছি না, আবার ভোটের রাজনীতি ছাড়ছিও না। ভোটের রাজনীতি ছাড়ার মধ্যেও কোনো বীরত্ব নাই, আবার শুধু ভোটের রাজনীতি করে একটা আসন নিয়ে সন্তুষ্ট থাকাটাও। ভোটের রাজনীতিতে আপনাদের কিন্তু একটা সুবিধা তো তৈরি করেছেই, সেটা হলো জনগণের সঙ্গে কাছে যেতে পাচ্ছেন আপনারা। সংগঠন অবশ্যই কেউ কেউ বলছেন যে আপনারা এই 3 মাসে বা 2 মাসে যে সংগঠনকে যতটুকু প্রসারিত করতে পারবেন, কিন্তু ভোটের রাজনীতি না থাকলে আপনার সেটা 3 বছর লেগে যেত। ডেফিনেটলি, আমি তো এটা এই কারণে বলেছি যে আমাদের যে নমিনেশন কেনার যে প্রক্রিয়াটা দেখলেন, অনেক সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে গেছে এবং আমি বারবার এটাকে এভাবে বলতাম যে সাংগঠনিক বিস্তৃতি, নির্বাচনী প্রস্তুতি একসাথে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানে পার্টিটাকে নিয়ে যাবে। এবং বহু জায়গায়, যেমন আমার নিজের আসনে এখানে 3টা পার্টি, বহু জায়গায় কিন্তু আপনি দেখবেন যে 2টো পার্টি হয়তো বিএনপি জামাত, সেখানে কিন্তু আমরা ঢুকেছি, আমাদের শাপলাকলি আছে। ফলে এইটা ইম্পর্টেন্ট যে আপনাকে মানুষের মধ্যে ইমপ্রেশনের মধ্যে যে 3টা বিকল্প আছে, সেই বিকল্পটা আমরা সার্ভ করার চেষ্টা করছি। আজকে আমাদের ফলাফল যেরকমই হোক, আজকে আমরা নির্বাচনে আমি আশা করি যে বিভিন্ন জায়গায় আমরা ভালো করবো এবং বিভিন্ন জরিপে ধরা পড়ছে যে আমাদের একটা পার্সেন্টেজ অফ ভোট আছে। সামনে এভাবে যদি আমরা আগাতে থাকি তাহলে অবশ্যই ভবিষ্যতে আমরা তো অনেক ভালো করার একটা সম্ভাবনা থাকে, শুধু রাজনীতিটা ধরে রাখতে হবে আর কি আমাদেরকে। সরওয়ার তুষার এবং রেজাউল করিম রনি, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।